শোনো না গো, আমাদের পশিডারি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। পূর্বী অবাক হয়ে বলে, তুমি কিভাবে বুঝলে? আমিরুন হাসে আর বলে, সেই একটু বয়স থেকে বাইজানরে দেখি বড় ভাবির সাথেও এমন করতো, আমি এইগুলা বুঝি। পূর্বী লজ্জা পেয়ে যায়। আমিরুন কফির মগটা উর্বির হাতে তুলে দিয়ে বলে, জান, কফি ঠান্ডা হইয়া যাইব। উর্বি ঘরে ঢুকতেই রাউনাফ উর্বির দিকে তাকিয়ে আন্তরিক হাসি দিয়ে কফির মগটা নিয়ে নেয়। রাউনাফের হাসি দেখে উর্বি আমিরুনের কথার সত্যতা বুঝে যায়। রাউনাফ কফির মগে চুমুক দেয়, কিন্তু কিছুই বলে না। উর্বি রাউনাফের একটা ইস্ত্রি করা শার্ট বিছানার উপর রেখে দিয়ে ঘর থেকে বেরিয়ে যেতে নিলে রাউনাফ ডাকে, উর্বি দাঁড়ায়। রাউনাফ উঠে ড্রয়ার থেকে একটা খাম এনে উর্বির হাতে দেয়। উর্বি জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায়। রাউনাফ বলে, কাল বলতে মনে ছিল না, মুভি টিকিট ওদের নিয়ে যাওয়ার সন্ধ্যায়। হ্যাঁ, শর্মি খুব এক্সাইটেড ছিল মুভিটা নিয়ে। উর্বি হাতের টিকিটগুলোর দিকে তাকিয়ে রাউনাফের দিকে তাকায়, বলে, আর আপনি? রাউনাফ হেসে ফেলে, আরে ধুর, আমারও তো সময় আছে। ডাক্তারি ফেলে বাচ্চাদের অ্যানিমেশন মুভি দেখবো। তুমি ওদের 3 ভাই বোনকে নিয়ে যাও। নাবিল যাবে? যেতে পারে, জিজ্ঞেস করে দেখবে। না গেলে ওদের 2 বোনকে নিয়ে যাবে। তো এত টিকিট কেন? বাড়িতে কেউ থাকছে না, সামিউররাও চলে যাচ্ছে বিকেলে। এখানে মোট 10টা টিকিট। ওগুলো শর্মি আর শাইমের ফ্রেন্ডদের জন্য। আমি প্রতিবার সবার জন্য কিনি, ওরাও যায়। উর্বি চুপচাপ দাঁড়িয়ে থাকে। রাউনাফ উর্বির দিকে খানিকটা ঝুঁকে বলে, চাকরি করবে না ঠিক আছে, নিজেকে গৃহবন্দী করার তো কোনো মানে নেই। ওদের সাথে ঘুরে এসো, ভালো লাগবে। বাচ্চাগুলো চমৎকার সব। রাউনাফ টাইম নট বাঁধতে থাকে। উর্বি ঘর থেকে বেরোয় না। মুভির টিকিটগুলো রাখতে গিয়ে দেখতে পায় টেবিলের উপর একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার। হাতে তুলে নিয়ে রাউনাফের দিকে তাকিয়ে বলে, এটা কার অ্যাপয়েন্টমেন্ট লেটার? রূপাকে? রাউনাফ ঘুরে তাকায়, তারপর বলে, এখানে একজন নার্স। সামহাও চাকরিটা চলে গেছে, তাই রাজশাহী চাকরির ব্যবস্থা করে দিচ্ছি। খুবই অভাবী পরিবার। উর্বি কথা না বাড়িয়ে কাগজটা রেখে দেয়, তারপর বলে, ডাক্তারি রেখে সমাজসেবা করতে শুরু করলেন নাকি? অবশ্য আপনি যে খুব মহান তা তো টের পেয়েছি। যার মনে 2টো বউয়ের জায়গা হয় তার মহানুভবতা নিয়ে আমার আর কোনো সন্দেহ নেই। রাউনাফ টাইম নট বেঁধে হাতে অ্যাপ্রন তুলে নিতে নিতে বলে, খুবই দুর্বল ধরনের ব্যঙ্গ এটা মৃদুলা। অ্যান্ড দিস ইজ ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন। আমি একটু আনফিটেড হইনি, আমি একটু অফেন্ডেড হই নাই। আপনার এই ব্যঙ্গটা গায়েই লাগে নাই। উর্বি শাড়ির আঁচল মুখে চেপে ধরে হাসছে। রাউনাফ উর্বির দিকে তাকায়। হুট করে তার চোখ চলে যায় উর্বির পায়ের দিকে। উৎকণ্ঠা নিয়ে বলে ওঠে, ওটা কি হয়েছে পায়? উর্বি নিজের পা লুকোনোর ব্যর্থ চেষ্টা করে। রাউনাফ এগিয়ে গিয়ে উর্বির হাত টেনে বিছানায় বসায়। তারপর নিজে ঝুঁকে বসে উর্বির ডান পায়ের আঙ্গুলের কাজটাতে দেখতে থাকে। উর্বি চাপা স্বরে চেঁচিয়ে বলে, ধরছেন কেন? এমনিই দেখুন, হাত সরান পা থেকে। রাউনাফ উর্বির দিকে কপাল কুঁচকে তাকায়, তারপর গম্ভীর কণ্ঠে বলে, তোমরা বাঙালি মেয়েরা এত ঢং করো কেন? কোত্থেকে আসে এসব? পায়ে হাত দিলে কি হবে? হ্যাঁ, তোমার পাপ হবে। প্রচন্ড বিরক্ত রাউনাফ। উর্বি চুপ। রাউনাফ বলে, কেটেছে কিভাবে? কিচেন নাইফ হাত থেকে পড়ে গিয়েছে সকালে। লজ্জিত ভঙ্গিতে বলে উর্বি, ওহো, আমি তো ভুলেই গিয়েছি। আপনি মৃদুলা উর্বি। আপনি অক্ষত সুস্থ শরীর নিয়ে জীবনযাপন করবেন, তা কি করে হয়? কোনো না কোনো অঘটন তো আপনাকে ঘটাতেই হবে। কথায় কথায় সেন্সলেস হওয়ার ব্যাপারটা কমেছে একটু, তাই এখন কাটা ছেঁড়ার পথ বেছে নিয়েছেন। কারণ আপনাকে তো পেশেন্ট হয়ে ঘুরতে হবে। বাড়িতে তো একজন ফ্রি ডক্টর পাচ্ছেন, ভিজিট তো দিতে হয় না। তার উপর নার্সের কাজটাও সে করে দেয়। ওয়াও, সুপারব, তাই না? উর্বি মুখ ভার করে বলে, আপনি আমার অপমান করছেন। আমি বুঝি ইচ্ছে করে এসব করি? রাউনাফ উর্বির কথায় জবাব না দিয়ে পায়ের আঙ্গুলে একটা ব্যান্ডেজ করে দিয়ে উর্বির দিকে তাকায়। এত কুইন ট্রিটমেন্ট দিচ্ছেন যে, অভ্যাস খারাপ করে দিচ্ছেন তো আমার। সবসময় কিং ট্রিটমেন্ট দাও আমাকে, ভাবলাম শোধ করি। হয়েছে, এবার তো পা থেকে হাত সরান। ডাক্তারি তো শেষ হলো। রাউনাফ হাত সরিয়ে নেয়। উর্বি উঠে দাঁড়ায়। রাউনাফ গিয়ে হাতে ব্যাগ আর অ্যাপ্রন তুলে নিয়ে উর্বির দিকে তাকিয়ে বলে, আসি, টেক কেয়ার। হয়নি তো। রাউনাফ থেমে দাঁড়ায়।
উর্বির দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। উর্বি রানফের ডান হাত টেনে নিজের মাথায় বলিয়ে দিতে দিতে বলে, এভাবে বলুন, টেক কেয়ার। রানফ হেসে ফেলে, এগিয়ে যায় উর্বির কাছে। উর্বি তার চোখের দিকে তাকিয়ে আছে। রানফ উর্বির বা গালে একটা হাত রেখে আলতো করে চুমু খায় ডান গালে। উর্বি গুটিয়ে যায়। মুখ তুলে রানফ উর্বির দিকে তাকিয়ে নিচু স্বরে বলে, টেক কেয়ার। রানফ চলে যায়। থেকে যায় রানফের পারফিউমের গন্ধ পুরো ঘরে উর্বির গালে। উর্বি লজ্জা মাখা মুখটা তুলে দরজার দিকে তাকায়। হাত দিয়ে নিজের গাল ছুঁয়ে বিড়বিড় করে বলে, এতটাও আশা করিনি ডাক্তার। শর্মী অনেকক্ষণ ধরে নাবিলের ঘরের বাইরে দাঁড়িয়ে ভেতরে উকি দিচ্ছে। নাবিল খেয়াল করেছে, কিছুক্ষণ সময় নিয়ে বলে ওঠে, কিছু বলার থাকলে বলে যা, ওখানে দাঁড়িয়ে তাকাঝাকা করছিস কেন তো ছোট মার মতো? শর্মী খেপে যায়। ভেতরে ঢুকে দাঁতে দাঁত চেপে বলে, আন্টিকে নিয়ে একটা বাজে কথা বলবে না। নাবিল ব্যঙ্গ করে বলে, সরি ভুল হয়ে গেছে আমার। এখানে কেন এসেছিস? শায়মি ঘরে ঢোকে। শর্মীকে কিছু বলতে না দিয়ে বলে ওঠে, মুভি দেখতে যাব, যাবি তুই? পাপার টিকিট এনেছে 10টা। নাবিলের চোখ বড় বড় হয়ে যায়। অবাক হয়ে বলে, 10টা? কে কে যাবে? আকিব, তুলি ওদের 4জনকে বলছি। শর্মা 2জন ফ্রেন্ড আর আমরা 4জন, তুই, আমি, শর্মা আর আন্টি। নাবিল মাথা তুলে তাকায়, বলে, আন্টি? হুম মানে পাপার বউ? হুম মানে দাদুর পুত্রবধূ? হুম বিরক্ত হয়ে জবাব দেয় শায়মি। নাবিল হাসতে হাসতেই বলে, তার মানে তোর ছোট মা? শায়মি এবার প্রচন্ড খেপে যায়। নাবিল হাসছে। শায়মি বলে, সন্ধ্যা 7টায় ফার্স্ট শো, যেতে চাইলে চল। নাবিল হাই তুলতে তুলতে বলে, আমি যাব না, তোর ছোট মার সাথে ঘুরে আই। শায়মিও গা ছাড়া ভাব দেখিয়ে বলে, ঠিক আছে, যাস না, ভারী আসবে, অনেক মজা হবে। নাবিল আর চোখে শায়মির দিকে তাকায়, নিচু স্বরে বলে, ভাবি আসবে? শায়মি হাসি চেপে রেখে বলে, হ্যাঁ, ওকে ইনভাইট করেছি, আসবে। যাই হোক, তুই তো যাবি না, থাক তাহলে। শর্মি আর শায়মি ঘর থেকে বেরিয়ে যায়। উর্বি বাইরে দাঁড়িয়ে ছিল। শর্মিকে দেখে ফিসফিসিয়ে বলে, রাজি হয়েছে? শর্মি মাথা নাড়ায়। উর্বি শুকনো মুখে বলে, ও, নাবিল, যাবি? দেখে নিও, আর ব্রেন ওয়াশ করে দিয়ে এসেছি। কিভাবে? বলেছি ভারী আসবে। ভারিয়ার কথা শুনলে ও একেবারে খুশিতে গদ হয়ে যায়। উর্বি অবাক হয়ে বলে, পাবিয়াকে? নাবিলের গার্লফ্রেন্ড? ওর গার্লফ্রেন্ডও আছে? এই না 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 আন্টি, গার্লফ্রেন্ড না, তবে নাবিলের মনে লাড্ডু ফোটে ফারিয়ার নাম শুনলে। কেমন ভ্রাস করে দেখো। উর্বি হেসে ফেলে। শায়মি বলতে থাকে, এসব কথা পাপাকে প্লিজ বলে দিও না আন্টি, নাবিল আমাকে কাঁচা খেয়ে নেবে তবে। উর্বি মাথা নাড়ায়। হাসতে হাসতে বলে, একদমই না, তোমাদের সব সিক্রেটের মতো এই সিক্রেটটাও গিলে ফেললাম। শায়মি হাসছে। শর্মি নাক কুচকে বলতে থাকে, আমার ফারিয়া আপুকে একদমই পছন্দ নয়, একেবারে নেকু টাইপ। ওর বাবা মিনিস্টার, তাই এত দেমাক। ওকে কেন তোমার ফ্রেন্ড বানিয়েছে আপু? উর্বি শর্মির কথায় অবাক হয়ে শায়মির দিকে তাকিয়ে বলে, বাবা মিনিস্টার? বাবা, রাওনাফ করিম খানের ছেলের তো কলিজা আছে। শর্মি উর্বির কথাটার মানে ধরতে পারে না, কিন্তু শায়মি ঠিকই হাসতে থাকে। উর্বি হাসতে হাসতে বলে, চলো তোমরা রেডি হবে, আমি সামিউল অন্তরাকে ফোন করে দেখি ওরা পৌঁছেছিল কিনা। আমাকে ফ্রেঞ্চ বেনি করে দেবে আন্টি? উর্বি হেসে বলে, দেবো দেবো। আমাকেও দিও প্লিজ। রেডি হয়ে 3জন সিঁড়ি বেয়ে নিচে নামতেই দেখে নাবিল রেডি হয়ে বসে আছে নিচতলা লিভিং রুমে। উর্বি, শায়মি, শর্মি 3জনেই তাদের হাসি চেপে রেখেছে। নাবিল কপাল কুঁচকে বসে আছে, বারবার হাত ঘড়িতে সময় দেখার ভান করছে। শায়মি বলে ওঠে, এ কি রে নাবিল, তুই কোথায় যাচ্ছিস? নাবিল উঠে দাঁড়িয়ে বলে, তোদের সাথে? কেন? বলেছিলি তো যেতে চাস না। তোদের দেখে শুনে নিয়ে যাব আমি। শায়মি ঠোঁট বাঁকিয়ে বলে, আমাদের দেখাশুনে নিয়ে যাওয়ার জন্য আন্টি আছে, তোর যেতে হবে না। যত সব পাকনামো। উনি তো নিজেই নিজের দেখাশোনা করতে পারে না, তোদের কি করবে? উর্বি বহু কষ্টে তার হাসি চেপে রেখেছে। শায়মি এবার বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, চল। আর শোন, ফারিয়া যাচ্ছে না, ফোন দিয়েছিল। আর কাকে ইনভাইট করা যায় বলতো? নাবিল অবাক হয়ে শায়মির দিকে তাকিয়ে বলে, ফাবিয়া যাচ্ছে না? শায়মি হাসি চেপে রেখে জবাব দেয়, না। নাবিল চোখ মুখ কঠিন করে বলে, তো আমার কি, চল, দেরি হয়ে যাচ্ছে। গাড়িতে ওঠার আগে উর্বি শায়মিকে ফিসফিসিয়ে বলে, ফাবিয়া সত্যি আসছে না?
সায়মি উর্বির থেকেও নিচু স্বরে জবাব দেয়। আসবে, নাবিলকে একটু ঘোল খাইয়েছি। উর্বি হাসে। হাসতে হাসতে নাবিলের দিকে তাকায়। গাড়ির সামনের সিটে চোখ মুখ কুঁচকে বসে আছে। বয়স সবে 16, চেহারা থেকে বাচ্চা ভাবটাই যায়নি, অথচ এই বয়সেই তার প্রিয়সীর জন্য হৃদয় ব্যাকুল। উর্বির ইচ্ছে করছে উচ্চ শব্দে কিছুক্ষণ হাসতে। ডক্টর রাউনাফ করিম খান শুনলে কি করবেন? অবশ্য পাপার রক্তই তো বইছে নাবিলের শরীরে। তার পাপাও তো ইচড়ে পাকা ছিল। স্কুল জীবন থেকে নাকি সীমালার সাথে সম্পর্কে ছিল। প্রেমিক পুরুষ বাবার ছেলে তো প্রেমিক পুরুষই হবে। সায়মি ফিসফিসিয়ে বলে, আন্টি এত হেসো না তো, তোমাকে বলাটাই আমার ভুল হয়েছে। উর্বি নিজের মুখ চেপে ধরে। সে তবুও হাসছে। ফাবিয়াকে দেখে উর্বির হাসি মিলিয়ে যায়। সে শুধু মুগ্ধ হয়ে দেখতে থাকে। মেয়েটিকে একটা পুতুল বললে কম হবে। কাঁচা হলুদের মতো গায়ের রং, ছোটখাটো আদুরে আনন, মিষ্টি মুখশ্রী, পাতলা দুটো ঠোঁট। নেড়ে নেড়ে আদুরে গলায় উর্বির দিকে হাত বাড়িয়ে বলে, হ্যালো আন্টি। উর্বি খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে নাবিল, সায়মি, শর্মির সব বন্ধুকে। সবগুলো সম্ভ্রান্ত পরিবারের ছেলে মেয়ে, কিন্তু যথেষ্ট মিশুক। কথাবার্তায় অহংকারের ছিটে ফোটাও নেই। উর্বির সাথে খুব দ্রুতই যেন মিশে গেল বাচ্চাগুলো। কিন্তু বেশভূষায় বেশ আধুনিক সবাই। রাউনাফ কখনো নিজের মেয়ে দুটোকে এত খোলামেলা টপ করতে দেয় না। শর্মী সায়মিরও আগ্রহ খুবই কম এসব পোশাকে। তারা কখনো ফ্রক নয়তো সালোয়ার কামিজ পরে, বড়জোর জিন্স আর শার্ট। সিনেপ্লেক্সের অপোজিটে বিরাট বড় রেস্তোরাঁয় তারা একটা বড় টেবিল বুক করে বসেছে। মাত্র কিছুক্ষণ আগে মুভি দেখে এখানে বসেছে তারা। এখন রাত 9:30 বাজে। প্রত্যেকটা ছেলে মেয়ের বাড়ির গাড়ি পার্কিং লটে পার্ক করা। উর্বি খাবার অর্ডার দিয়ে সবার মুখের দিকে তাকায়। বাচ্চাগুলো হাসছে, মুভি নিয়ে গসিপ করছে। শুধু চুপ করে আছে নাবিল। সে মাথা নিচু করে লজ্জা লজ্জা মুখ করে বসে আছে। উর্বি মনে মনে হাসে। সিনেপ্লেক্সের বাইরে যখন ফাবিয়া এসে নাবিলকে জিজ্ঞেস করে, কেমন আছিস নাবিল? তখন থেকেই কেমন থম মেরে আছে। মনে হচ্ছে লজ্জায় শ্বাস আটকে রেখেছে। ও নিঃশ্বাস নিলেই ফাবিয়া টের পেয়ে যাবে ওর মনের কথা। এত ভীতু ছেলে। উর্বি বাচ্চাগুলোকে খুব উপভোগ করছে। ধীরে ধীরে সবকিছু কেমন তার জীবনে সুগন্ধি ছড়িয়ে দিচ্ছে। খাবার এসে যায়। খাওয়া দাওয়া শেষ করে সবাইকে বিদায় জানিয়ে উর্বি রাউনাফ করিমের 3 ছানা নিয়ে গাড়িতে ওঠে। গাড়িতে মৃদু আওয়াজে জাস্ট হাউ ফার্স্ট দ্য নাইট চেঞ্জেস গানটা বাজছে। বাইরে হঠাৎ গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে ধীরে ধীরে মুষলধারে বৃষ্টি পড়তে শুরু করে। শর্মী সায়মি চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। উর্বি চমকে উঠে বুকে হাত চেপে বলে, কি হয়েছে, চেঁচাচ্ছ কেন? ভিজবো আন্টি, আঙ্কেল গাড়ি থামাও। আব্দুল গাড়ি থামিয়ে দেয়। উর্বি বিরক্ত হয়ে বলে, খেপেছো? তোমাদের পাপা জানতে পারলে বকুনি খাবে তো। কিভাবে জানবে পাপা? আমি বলে দিব। শর্মী সায়মি হেসে বলে, কিন্তু পাপাকে তো আমরা বলবো তুমি আমাদের জোর করে ভিজিয়েছো। উর্বি বোকার মতো তাকিয়ে আছে মেয়ে দুটোর দিকে। শর্মী সায়মি টেনে উর্বিকে গাড়ি থেকে নামায়। মুহূর্তেই ভিজে যায় উর্বি। বৃষ্টির ফোঁটাগুলো তার গায়ে আছড়ে পড়তেই উর্বি টের পেল তার ভীষণ ভালো লাগছে। মেয়েগুলোর সাথে সাথে নিজেকে সে একটা সপ্তদশী কিশোরী ভেবে ফেলে। সায়মি ভিজতে ভিজতে গাড়ি জানালা দিয়ে উকি দিয়ে নাবিলকে ডাকে, এই নাবিল, বৃষ্টিতে ভিজবি? না, তোদের খেয়ে দে কাজ নেই, তাই ভিজতে থাক। কঠিন গলায় বলে নাবিল। সায়মি ফিরে যায় উর্বির কাছে। প্রাইভেট কারে চালক, বাইক আরোহীরা রাস্তা দিয়ে যেতে যেতে তাদের 3 জনকে দেখছে। রাস্তার পাশে গাড়ি থামিয়ে একজন ভদ্রমহিলা শাড়ি পরে তার সাথে 2 জন ফ্রক পরে থাকা কিশোরী নিয়ে ভিড়ছে। খিলখিলিয়ে হাসছে। ব্যস্ত রাস্তায় সবার চোখে কৌতূহল। এদের এত আনন্দ কেন? এরা কি অনেক সুখী? কিছুক্ষণ পরে নাবিল গাড়ি থেকে নেমে তাদের দিকে এগিয়ে যায়। সেও পুরোপুরি ভিজে যায়। সায়মি হেসে বলে, থাকতে পারলি না তো? নাবিল কপাল কুঁচকে বলে, আমি তো তোদের ডাকতে এসেছি, লোকজন তোদের পাগল ভাবছে, চল। উর্বি হেসে কিছু বলতে যাবে তখনই গাড়িতে তার ফোন বেজে ওঠে। সে গাড়ির দিকে এগিয়ে যায়। হাত মুছে ফোনটা রিসিভ করে। রাউনাফের গলা, বাড়িতে ফিরেছো তোমরা? না, আমরা রাস্তায়। আপনি কোথায়? আমি এইমাত্র চেম্বার থেকে হসপিটালে ফিরলাম। রাস্তায় কি করছো তোমরা? ওরা কোথায়? ওরা ভিজছে। রাউনাফ অবাক হয়ে বলে, ভিজছে মানে? কি আশ্চর্য, এই বৃষ্টিতে ভিজছে? তুমি বারণ করনি কেন? উর্বি হাসে আর বলে, কারণ আমিও ভিজছি। রাউনাফ একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে, জ্বর বাঁধালে প্রত্যেককে শাস্তি পেতে হবে। মন
মঞ্জুর, এখন রাখুন তো, চাইলে আপনিও এসে পড়ুন, সবাই মিলে জ্বর ব্যথাই। খিলখিলিয়ে হাসছে উর্বি। রাওনাফ হেসে ফোন কেটে দেয়। উর্বি নাবিলের কাছে এগিয়ে গিয়ে বলে, মালাই চা খাবে তোমরা? শর্মি সায়মির সাথে সাথে মাথা নাড়ায়। উর্বি নাবিলের দিকে তাকায়। নাবিল বলে, না, আপনারা খান, আমি এখানে দাঁড়িয়ে আছি। ওকে। উর্বি ওদের দু বোনকে নিয়ে খুব কাছে একটি টঙের দোকানে চলে যায়। নাবিল কিছুক্ষণ তাকিয়ে থেকে ধীরে ধীরে সেও এগিয়ে যায় সেদিকে। তারও খুব খেতে ইচ্ছে করছে মালাই চা। রাওনাফ খেয়াল করছে হসপিটালে প্রায় সবাই তার দিকে তাকিয়ে আছে। সে তাকাতেই সবাই মাথা নিচু করে ফেলছে। তার খুব অস্বস্তি হচ্ছে। এদের সমস্যাটা কি আসলে? আজ সারাদিন চেম্বারে রোগী দেখেছে রাওনাফ। এখন হসপিটালে তার পেশেন্টগুলোকে দেখে বাড়ি চলে যাবে বলে ঠিক করে রাওনাফ। আজ তার কোনো ওটি নেই। একটু পর একজন নার্স রাওনাফের কেবিনে আসে। স্যার আমায় ডেকেছিলেন? নিচু গলায় বলে হেড নার্স। বুঝলাম না, আজ তোমাদের সবাইকে অস্বাভাবিক লাগছে। কোনো সমস্যা হয়েছে? সেদিন যে দুর্ঘটনা হয়েছে তার জন্য রোগীর ফ্যামিলি মেম্বাররা ঝামেলা করেছে আবারও? নার্স মুক্তার চোখে মুখে অস্বস্তি। কি হলো বলো? স্যার আপনি ম্যানেজমেন্ট রুমে যাননি? ইতস্তত করে বলে নার্সটি। না তো, আমি তো সরাসরি কেবিনে এলাম। কি হয়েছে? স্যার সেটা আপনি গেলেই বুঝতে পারবেন। কথাটি বলে নার্সটি চলে যায়। বড় স্যারকে আর কিছু খুলে বলার ক্ষমতা তার নেই। রাওনাফ ম্যানেজমেন্ট রুমে ঢোকে। বাকি ডাক্তাররা নিজেদের মধ্যে আলোচনা করছিল। তাকে দেখে সবাই চুপ হয়ে যায়। রাওনাফ লামিয়ার দিকে তাকায়। লামিয়া মাথা নিচু করে আছে। একে একে সবাই তাকে সালাম দিয়ে চলে যায়। লামিয়া বসে থাকে। রাওনাফ এসে দাঁড়ায়। কিছু হয়েছে লামিয়া? ইজ এভরিথিং ফাইন? সবাই এমন করছে কেন? লামিয়া একটি কাগজ রাওনাফের দিকে এগিয়ে দেয়। তার হাত কাঁপছে, চোখ মুখ শুকনো। রাওনাফ কাগজটি হাতে নিয়ে পড়তে শুরু করে। রাওনাফের নাম উল্লেখ করে ম্যানেজমেন্টের কাছে যৌন হয়রানির অভিযোগ করা হয়েছে। অভিযোগ করেছে রূপা। অভিযোগের বিষয় একটি বিষয়কে কেন্দ্র করে রাওনাফ রূপাকে চাকরিচ্যুত করার হুমকি দেয় এবং পরে তার সাথে রাত কাটানোর প্রস্তাব দেয় এবং বলে তার কথা শুনলে তাকে তার চাকরিতে বহাল রাখা হবে এবং মলেস্ট করার চেষ্টাও করা হয়। রাওনাফ কাগজটি সম্পূর্ণ পড়তে পারে না। সে ধপ করে চেয়ারে বসে পড়ে। রাওনাফ চেঁচিয়ে ওঠে, আমি তো ইনোসেন্ট লামিয়া, আমি সত্যি ইনোসেন্ট, ট্রাস্ট মি। আই নো রানফ, আই নো ইউ। তুমি চিন্তা করো না, এটা একটা সাধারণ অভিযোগ। কমিটি তদন্ত করতে আসবে, কোনো প্রমাণ পাবে না। তুমি ইনোসেন্ট রানফ, সেটা সবাই জানে। জাস্ট রিল্যাক্স। রাওনাফ কাগজটি কুটি কুটি করে ছিঁড়তে থাকে, চেঁচিয়ে বলতে থাকে, আমার 16 বছরের ডাক্তারি ক্যারিয়ারে তিল তিল করে গড়ে তোলা সম্মান সব শেষ লামিয়া, সব শেষ। লামিয়া রাওনাফকে বলে, কিছুই শেষ না রানফ, তুমি এক কাজ করো, বাড়িতে চলে যাও। বাড়িতে গিয়ে আরাম করো। বাকিটা আমরা ম্যানেজমেন্টের লোককে বুঝিয়ে নেব। উর্বিকে গিয়ে বলো সবটা, ওর সাথে শেয়ার করো। রাওনাফ হতবাক হয়ে বলে, কি বলছো তুমি লামিয়া? এসব আমি ওকে কিভাবে বলবো? কিভাবে ফেস করবো ওকে আমি? ইউ নো হার, দুর্বল চিত্তের মহিলা, ক্ষণে ক্ষণে অসুস্থ হয়ে পড়ে। উর্বি এসব শুনলে শেষ হয়ে যাবে। শি ইজ টু মাচ সেন্সিটিভ। তুমি বলছো ওকে সব বলি? আর আমার বাচ্চারা, ওরা যদি এসব শোনে, ওরা বড় হয়েছে লামিয়া। গলা কাঁপছে রাওনাফের। না রানফ, উর্বি খুবই বুঝদার একটি মেয়ে। সমস্যা তখন হবে যখন সে এসব কথা অন্য মানুষের থেকে শুনবে। তার চেয়ে ভালো তুমি নিজেই সবটা জানাও। আমি চাই তোমরা দুজনে শান্ত থাকো, আমরা বিষয়টা দেখছি। রাওনাফ ভীত কণ্ঠে বলে, সব শেষ লামিয়া। কথাটা একবার উঠেছে তার মানে সবার মনে সন্দেহের সৃষ্টি হয়েছে। আমাকে সবাই ওই চোখে দেখছে। সবাই সত্যতা প্রমাণিত হবার অপেক্ষায় নেই লামিয়া। আমাকে হয়তো ইতিমধ্যেই কেউ কেউ চরিত্রহীন ভেবে বসে আছে, কারণ আমি পুরুষ। খুব সহজে আঙুল তোলা যায়। রূপা মেয়েটা এমন কেন করলো লামিয়া? লামিয়া শুকনো গলায় জবাব দেয়, জানি না, তুমি প্লিজ শান্ত হও। বিষয়টা নিয়ে আলোচনা করছি আমরা। যেখানে তুমি কিছু করনি সেখানে তুমি প্লিজ বাড়ি যাও, প্লিজ রানফ। রাওনাফ বসেই থাকে। উর্বি অনবরত রাওনাফের ফোনে ফোন দেয়। রাওনাফ ফোনটা রিসিভ করে না। খুব বিধ্বস্ত লাগছে তার নিজেকে, দুর্বল লাগছে খুব। এতটা দুর্বল কখনোই লাগেনি নিজেকে। অনবরত হাঁচি দিয়েই যাচ্ছে উর্বি। ঝুম বৃষ্টিতে ভিজে রাওনাফ করিম খানের 3 ছানা এখনো ঠিকঠাক আছে, অথচ তার মতো একটা ধেড়ে মহিলা বাড়িতে পা রাখতে না রাখতে হাঁচি দিতে শুরু করেছে। উর্বি প্রচন্ড বিরক্ত।
ভেজা শাড়ি পাল্টে কাবার্ড থেকে একটা কমফোর্টার বের করে গায়ে জড়িয়ে বিছানায় আটশোয়া হয়ে বসে। রীতিমতো কাঁদছে সে। আজ ডাক্তার তাকে এভাবে দেখলে শাস্তি হিসেবে ঘর থেকে বের করে দেবে নির্ঘাত। রাত তখন কটা উঠবি জানি না। রাওনা ফোন ধরেনি এবং এখনো ফেরেনি দেখে খানিকটা বিচলিত উঠবি। কিছুক্ষণ ওভাবে বসে থাকার পর হুট করে সে শুয়ে পড়তে চাইল। তখনই বাইরে থেকে রাওনাফের গাড়ির হর্ন বেজে ওঠে। বৃষ্টির শব্দেও স্পষ্ট শুনতে পেল উর্বি। উর্বি 2 মিনিট বসে থেকে উঠে দাঁড়ায়, চেষ্টা করে নিজেকে স্বাভাবিক রাখার। রাওনাফের সামনে হাঁচি দেওয়া যাবে না। রাওনাফ ক্লান্ত পরিশ্রান্ত শরীরটা নিয়ে ধীর পায়ে ঘরে ঢুকে। তার পুরো শরীর ভেজা। উর্বি ঘুরে রাওনাফের দিকে তাকাতেই ধাক্কার মতো খায়। রাওনাফের বিধ্বস্ত মুখটা দেখে মুহূর্তে অস্থিরতায় ছেয়ে যায় তার পা থেকে মাথা পর্যন্ত। এগিয়ে যায় সে, কণ্ঠে উৎকণ্ঠা নিয়ে বলে, ভিজেছেন কিভাবে গাড়ি থাকতে? এত রাত হলো কেন? রাওনাফ এক পলক উর্বির দিকে তাকায়। উর্বির কথার জবাব না দিয়ে চুপ করে থাকে। উর্বি একটা তোয়ালে এনে রাওনাফের মাথা মুছিয়ে দিতে দিতে বলে, বললেন না বৃষ্টিতে ভিজলেন কি করে? বৃষ্টিতে ভিজতে যখন ইচ্ছেই করছিল তাহলে আমাদের সাথে জয়েন করতেন। রাওনাফ উর্বির দিকে তাকিয়ে থাকে। উর্বির মাথা মোচানো থামিয়ে দিয়ে রাওনাফের চোখে চোখ রাখে, তারপর বলে, কি হলো? কথা বলছেন না কেন? এত দেরি কেন হলো বলুন না। এবার মুখ খুলে রাওনাফ অস্ফুট স্বরে বলে, হসপিটাল থেকে বেরিয়ে নাবিলের দাদা বাড়ি গিয়েছিলাম একটু। উর্বি অবাক হয়ে বলে, সেখানে কি হঠাৎ? নাবিলের দাদাবাড়ি কি মনে করে? সেখানে নাবিলের মাম্মার কবর। রাওনাফের কথায় উর্বি রাওনাফের চোখের দিকে এক দৃষ্টি তাকিয়ে থাকে। সে টের পেল মানুষটা ঠিক নেই। হয় মানুষটা অসুস্থ, নয়তো মন খারাপ। আরো একটা ব্যাপার ঘটতে পারে, আত্মগ্লানিতে ভুগতে পারে লোকটা। আত্মগ্লানির কথাটা ভেবে উর্বির মনটা হঠাৎ বিষণ্ণতায় ছেয়ে যায়। যতই নিজেকে নিজে বোঝাক, উর্বি এটা কখনো মানতেই পারবে না তারা রাওনাফের সম্পর্কটা নিয়ে রাওনাফ এখনো মাঝে মাঝে গ্লানিতে ভোগে। কারণ যেখানে উর্বি প্রচন্ড শ্রদ্ধা করে সীমালাকে, রাওনাফ সীমালার সম্পর্ককে। উর্বি তো সীমালার স্থান নয়, চায় রাওনাফের জীবনে আলাদা তার স্থান, যেটা সে টের পায় রাওনাফ দিয়েছে। তবে এখন কেন মনে হচ্ছে রাওনাফ আত্মগ্লানিতে ভুগছে? উর্বি সরাসরি জানতে চেয়েও নিজেকে সামলে নিয়ে বলে, ড্রেস চেঞ্জ করে নিন, আমি বিছানা ঠিক করছি। রাওনাফ ফ্রেশ হয়ে বের হয়। উর্বির মন খচখচ করছে। সে কিছু বলার আগেই রাওনাফ বিছানার উপর ধপ করে বসে পড়ে। উর্বির ভালো লাগছে না, শান্ত মানুষটাকে কেমন অস্থির লাগছে। সে এগিয়ে যায়, রাওনাফের সামনে দাঁড়ায়। রাওনাফ মুখ তুলে তাকায়। উর্বি বলে ওঠে, বলবেন না তো কি হয়েছে? রাওনাফ ধীরে ধীরে উর্বির একটা হাত ধরে, তারপর বলে, তুমি আমাকে ভুল বুঝবে না তোর মেয়ে? উর্বি অবাক হয়, অবাক ভঙ্গিতেই বলে, ও মা, কি সব বোকার মতো কথা এগুলো? ভুল বুঝবো কেন? রাওনাফ একটা গভীর নিঃশ্বাস ফেলে নিজেকে যথেষ্ট স্বাভাবিক রেখে বলে, আমার নামে হ্যারাসমেন্টের অভিযোগ তুলেছে, আর আমার হসপিটালে এক জুনিয়র নার্সে। কাল তদন্ত হবে। উর্বির মনে হলো সে এইমাত্র তার জীবনের সবচেয়ে কুৎসিত কথাটা শুনে ফেলেছে। তার কান ঝাঁঝিয়ে উঠেছে, পুরো শরীর ঝিমঝিম করছে। তার ইচ্ছে করছে সামনের লোকটাকে অনেক বাজে কথা শুনিয়ে দিতে, তার সাথে এমন জঘন্য একটা মজা করার জন্য। সে নিজেকে সামলে নিয়ে স্বাভাবিক গলায় বলে, ছি, এসব কি ধরনের মজা? রাওনাফ উর্বির দুটো হাত আগলে ধরে, মাথা নিচু করে একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে, সত্যি উর্বি, উর্বি আমি শেষ। আমার নামের পাশে চরিত্রহীন ট্যাগ লেগে গেছে। আমি চরিত্রহীন নই। উর্বি বোকার মতো রাওনাফের দিকে তাকিয়ে থাকে। রাওনাফ বসে থেকে নিজের মাথা ঠেকিয়ে দেয় উর্বির গায়ে। উর্বি আগলে ধরে রাওনাফকে, যদিও তার নিজের শরীর কাঁপছে। রাওনাফের চুলের মধ্যে উর্বির হাতের আঙ্গুল বিচরণ করছে। আলতো করে মাথাটা ধরে নিজের শরীরের সাথে মিশিয়ে দাঁড়িয়ে থাকে সে। রাওনাফ বাচ্চাদের মতো গুটি পাকিয়ে বসে থাকে, বলতে থাকে, খুব বাজেভাবে আহত আমি ওর মেয়ে। আমি এমন নই আমি এমন। চুপ করবেন আপনি? চাপা স্বরে চেঁচিয়ে ওঠে উর্বি। রাওনাফ চুপ হয়ে যায়। উর্বি কিছুক্ষণ চুপ করে থেকে একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে, একটা লোক যে কোনো বৈধ দাবি নিয়েও আমাকে ছুঁয়ে দেখেনি দীর্ঘ সময়। নিজের পুরুষ মনের চাহিদাকে প্রশ্রয় দেয়নি। তার চরিত্রের স্বচ্ছতা নিয়ে আমার আর কোনো সন্দেহ থাকবে না অন্তত। উর্বি, আজকের পর সবার সন্দেহ থাকবে। আমি নির্দোষ প্রমাণিত হবার আগেই মস্তিষ্কে গেঁথে গেছে এটা সবার। উর্বি, রাওনাফ করিম খান হয়তোবা চরিত্রহীন, নয়তো একটা মেয়ে শুধু শুধু মিথ্যা কেন বলবে?
চুপ, আমি আর কিচ্ছু শুনতে চাচ্ছি না, পারছি না আমি শুনতে। উর্বি রাউনাফকে নিজের থেকে আলগা করে ধীরে ধীরে তার রুক্ষ পুরুষালী দুই গাল নিজের নরম দুটো হাতে আগলে ধরে বলে, ঘুমিয়ে পড়ুন আপনি। ওই উপরে যিনি আছেন তার উপর ভরসা আছে আমার। তিনি আর যাই করুক এই মানুষটাকে অন্তত লাঞ্ছিত করবে না। আর কারো কথা জানি না, তবে রাউনাফ করিম নামের স্বচ্ছ একজন পুরুষকে নিয়ে তার অন্তত এই পরিকল্পনা নেই। আপনি ভেঙে পড়বেন না। রাউনাফ উর্বির দিকে তাকিয়ে আছে। উর্বি এদিক ওদিক এলোমেলো দৃষ্টি দিচ্ছে। যে মানুষটা সব সময় উর্বির হৃদয় প্রশান্ত করার কথা বলে, আজ তার বিক্ষিপ্ত হৃদয় কিভাবে প্রশান্ত করবে উর্বি? কিভাবে শোধ করবে সেদিন? উর্বি জোর করে রাউনাফকে টেনে নিয়ে বিছানায় শুয়ে দেয়। জোর করতে গিয়ে সে আবিষ্কার করলো নিজের মধ্যে লুকিয়ে থাকা অন্য এক উর্বিকে। উর্বি পাশে শুয়ে খামখেয়ালি নিজের মাথাটা রাউনাফের বুকে রাখে। রাউনাফ নির্লিপ্ত হয়ে শুয়ে থাকে। খানিক বাদে কাঁপা কাঁপা গলায় বলে, ছেলে মেয়েগুলো বড় হচ্ছে উর্বি, আমি কিভাবে ওদের ফেস করব? লোকজন সবাই হাসবে উর্বি। উর্বি রাউনাফের একটা হাত আঁকড়ে ধরে নরম গলায় বলে, সেদিন রাতে আপনি আমায় কি বলেছিলেন? বলেছিলেন উর্বি পুরো পৃথিবীর কাছে নিজেকে স্বচ্ছ প্রমাণ করার দায় তোমার নেই। যদি তোমার কাছের মানুষগুলো তোমাকে নিয়ে খুশি থাকে, তোমার উপর বিশ্বাস থাকে, এটাই বলেছিলেন না? তো হোক না জানাজানি, আপনার কোনো দায় নেই প্রমাণ করার নিজেকে। আমি জানি আপনি কে, নাবিলের মা জেনে গিয়েছে আপনি কে, আপনার মা জানেন আপনি কি, আপনার ছেলে মেয়েরাও জানে আপনি কি। রাউনাফ কোনো জবাব দেয় না, একটা দীর্ঘশ্বাস ছেড়ে দেয় শুধু। উর্বি বুঝে যায় এসব কথাই এই মানুষটার মন শান্ত হবে না। সে চুপ হয়ে যায়। দু চোখের কার্নিশ ভিজে ওঠে তার জীবনেই একটার পর একটা ঝড় উঠছে। এর শেষ কখন হবে? রাউনাফকে আঁকড়ে ধরে উর্বি। আলিঙ্গন দৃঢ় হয়। কোমল কণ্ঠে বলে ওঠে, কিছুই হবে না কাল। আপনি আমায় খুলে বলুন তো, কোন মেয়েটা? ওই মেয়েটা যাকে আপনি চাকরি দিতে যাচ্ছিলেন? রাউনাফ মৃদু আওয়াজে বলে ওঠে, চাকরি দিতে যাচ্ছিলেন কেন? উর্বি সেদিন রাতে মেয়েটি এমনভাবে ভেঙে পড়েছিল, আমাকে বলল প্রয়োজনে আমার সাথে রাত কাটাতে রাজি, তবু যেন ওকে চাকরি থেকে বের না করি। আমার খুব মায়া হলো। ভাবলাম কতটা অসহায় হলে এমন কথা ভাবতে পারে একটা মেয়ে। উর্বি চুপ হয়ে যায়। রাউনাফ কিছুক্ষণ চুপ করে থেকে বলে ওঠে, অন্তত এই ব্যাপারে গোটা পৃথিবীকে ফেস করার মতো মানসিক শক্তি আমার নেই উর্বি, সত্যিই নেই। সে রাতে দুজনের একজনও দু চোখের পাতা এক করেনি, শুধু ফেলে গেছে দীর্ঘশ্বাস। রাউনাফের অস্থিরতায় স্থির থাকতে দেয়নি উর্বিকে। ছটফট করেছে সে সারা রাত। মানুষটার এই ভঙ্গুর দশা উর্বির কাম্য নয়। সে জেনে এসেছে অন্য রাউনাফকে, সে চায় অন্য রাউনাফকে, যে রাউনাফ উর্বির অস্থিরতা কমিয়ে দেয়, দুঃখ ভুলিয়ে দেয়। ফজরের আজান দিলে উর্বির সাথে সাথে উঠে বসে। এ কদিনে রাউনাফ উর্বির অভ্যেস বদলে দিয়েছে। হাত ধরে টেনে উঠিয়ে দেয়, কখনো বা আগলে নিয়ে কানের কাছে ফিসফিসিয়ে বলে, উড়বে না হাসির ছানা। উর্বি অলস হয়ে পড়ে থাকে না ফজরের ওয়াক্তে। উঠে নামাজ আদায় করে নেয়। আজ উঠে এসে রাউনাফের দিকে তাকায়। আজ যেন রাউনাফ নির্লিপ্ত। উর্বি কিছুক্ষণ তাকিয়ে থেকে তার হাতের উপর হাত রেখে মৃদু আওয়াজে বলে, আজান দিয়েছে শর্মি পাপা। রাউনাফ তার দিকে তাকায়। দীর্ঘক্ষণ তাকিয়ে থেকে কণ্ঠে আক্ষেপ নিয়ে বলে, আমি এভাবে লাঞ্ছিত হতে পারবো না উর্বি। আল্লাহ পরীক্ষা নিয়েছেন, উঠুন আপনি, দয়া করুন। ব্রেকফাস্ট টেবিলে নাবিল, শর্মি, শাইমি বেশ অবাক হয়ে আশেপাশে তাকায়। শর্মি উর্বিকে বলে, বাবা কোথায় আন্টি? মর্নিং ওয়াক থেকে ফেরিনি এখনো? উর্বি শুকনো গলায় জবাব দেয়, উনি ঘরেই আছেন, তোমরা খেয়ে নাও। কথাটা বলেই উর্বি রাউনাফের জন্য একটা প্লেটে একটা স্যান্ডউইচ, এক মগ কফি নিয়ে দোতলায় চলে যায়। নাবিল, শায়মি মুখ চাওয়াচাওয়ি করছে। কিছুই বুঝতে পারছে না তারা। রাউনাফ অগোছালো হয়ে বিছানার একপাশে বসে আছে। গায়ের পোলো টি শার্ট এলোমেলো হয়ে আছে কলারের দিকটা। দুহাত মুঠি করে কপালে ঠেকিয়ে বসে আছে সে। উর্বির পায়ের অস্তিত্ব টের পেয়ে রাউনাফ মাথা তুলে তাকায়। উর্বি ধীর পায়ে এগিয়ে আসে। রাউনাফের পাশে বসে রাউনাফের দিকে তাকায়। খাবারের প্লেটটা একপাশে সন্তর্পণে রেখে ঘুরে রাউনাফের দিকে তাকিয়ে তার অগোছালো চুল হাত দিয়ে ঠিক করে দেয় তার পোলো টি শার্টের কলার। রাউনাফ ঘামছে। গলার অ্যাডামসে পেল বেগতিক ওঠানামা করছে। উর্বি স্যান্ডউইচটা তুলে রাউনাফের মুখের সামনে ধরে। খুবই ঠান্ডা গলায় বলে, আপনি কোনো বাচ্চা নন, আপনি আমাদের অভিভাবক, প্লিজ সেরকমই থাকুন। রাউনাফ স্যান্ডউইচটা খেয়ে নেয় চুপচাপ। আপনার সহধর্মিনী সব সময় শ্রদ্ধার সাথেই আপনার বুকে মাথা রাখবে, এইটুকু অন্তত জেনে রাখুন। রাউনাফ নেতিয়ে পড়ে। নরম গলায় বলে ওঠে,
ছেলে মেয়ে তিনটা বড় হয়েছে উর্বি, ওরা সব বোঝে। ওরা যদি জানতে পারে ওদের বাবার নামে সেক্সুয়াল হ্যারাসমেন্টের অভিযোগ উঠেছে, তাহলে কি হবে উর্বি? কিভাবে ফেস করবো আমি বাচ্চাগুলোকে? এর চেয়ে তো আমার মরাও ভালো। উর্বি রানফের মুখের উপর হাত রেখে দেয় আলতো করে। এর বেশি তার কান শুনতে পারবে না কিছু। হাত থেকে কলেজের অ্যাডমিশনের কাগজগুলো ফেলে দিয়ে মুখ চেপে ধরে সায়মী। এইমাত্র সে যা শুনল তাতে তার ইচ্ছে করছে দৌড়ে কোথাও পালিয়ে যেতে, কিন্তু আশ্চর্য, সে নড়তে পারছে না। নাবিল বোকার মতো একবার সায়মীকে, একবার ঘরের ভেতরে থাকা রাওনা পূর্বীকে দেখছে। রাওনা পূর্বী ওদিক ফিরে বসেছিল বলে তখনও খেয়াল করেনি নাবিল সায়মীকে। নাবিল মেঝে থেকে অ্যাডমিশনের কাগজগুলো তুলে নেয়। তারা এসেছিল রাওনাফের থেকে সাইন করিয়ে নিতে। কাগজগুলো তুলে নিয়ে নিঃশব্দে সায়মীর হাত ধরে টানতে টানতে সায়মীদের ঘরে নিয়ে যায়। সায়মী ডুকরে কেঁদে ওঠে। নাবিল বলে, চুপ চুপ। সায়মী কাঁদতে কাঁদতে বলে, এসব আমি কি শুনলাম নাবিল? আমার পাপা গ্রেট, হি ইজ ইনোসেন্ট। সায়মী চোখের পানি মুছে নেয়, ধরা গলায় বলে, জানি তো, কিন্তু নাবিল এখন কি হবে? পাপা খুব কষ্ট পাচ্ছে নাবিল, আমার খুব কষ্ট হচ্ছে। চুপ, একেবারে চুপ সাইমি। পাপা যদি টের পায় আমরা জেনে গিয়েছি, পাপা আরো কষ্ট পাবে, ভীষণ কষ্ট পাবে। প্লিজ চুপ কর। সায়মী ফোপাচ্ছে। শর্মী হুড়মুড় করে ঘরে ঢুকতেই দুজন চুপচাপ হয়ে যায়। সায়মী চোখের পানি মুছে ফেলে। শর্মী ভাইয়া আপুর মুখের দিকে তাকায়। নাবিল ধমক দিয়ে বলে, দেখছিস কি, স্কুলে যা, ভাগ। উর্বির হাত পা কাঁপছে। রাওনাফ এই মাত্র বেরিয়েছে। আর যদি কোনো অঘটন ঘটে, ওই ধরনের মেয়েকে দুটো চড় থাপ্পড় মারলেই সত্যিটা উগরে দেবে ঠিক, কিন্তু এতে তো রটনা হয়ে যাবে। হয়তো ক্ষমতার বলে রাওনাফ নিজেকে নির্দোষ প্রমাণিত করেছে। ভিকটিমকে ভয় দেখিয়ে উর্বির শরীরটা অস্বাভাবিক দুর্বল লাগছে। তার ভীষণ ভয় করছে। এটা যে সে অভিযোগ নয়, যৌন হয়রানি। এই অপবাদ কিভাবে সইবে ওই লোকটা? ইতিমধ্যেই কতটা ভেঙে পড়েছে সে। উর্বির কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। উর্বি তার বিছানায় বসে আছে। রওশনারা ঢোকে। বৌমা, কিছু খাবে না? উর্বি তার শাশুড়ির দিকে তাকায়, শুকনো গলায় বলে, কিছু খেতে ইচ্ছে করছে না মা। রওশনারা ঘরে ঢুকে বসে। দেখো তো, শরীর খারাপ লাগছে তোমার? কিছু কি হয়েছে? উর্বি চোখ যায় টেবিলের ওপর রাখা কাগজটাতে। সে কাগজটা উঠিয়ে দেখতে থাকে। কিছুক্ষণ পর উর্বি হুট করে বলে ওঠে, মামি হসপিটালে যেতে চাই। রওশনারা অবাক হয়ে বলে, বৌমা, তুমি এই শরীরে? আমি ঠিক আছি মা, আপনি মনে করে দুপুরে ওষুধটা খেয়ে নেবেন। রওশনারা কিছু বলে না। উর্বি আয়নার সামনে দাঁড়িয়ে তার খোলা চুলগুলো খোপায় বেঁধে নেয়। নাবিল এসে ঘরের বাইরে দাঁড়ায়, অনেকটা সংকোচ নিয়ে বলে, আন্টি। উর্বি অবাক হয়ে ঘুরে তাকায়। তাকে নাবিল সচরাচর আন্টিও ডাকে না। সে ঠান্ডা গলায় বলে, কিছু বলবে? পাপা কোথাও বেরিয়েছে? হসপিটালে জরুরি কোনো দরকার? সকাল থেকে দেখছি ওনার খোঁজ করছো। নাবিল ইতস্তত করে বলে, না মানে অ্যাডমিশনের পেপারগুলোতে সাইন করানো দরকার পাপার। উর্বি কণ্ঠস্বর স্বাভাবিক রেখেই বলে, এখনই দরকার? আমি সাইন করে দিলে হবে? নাবিল কিছু বলে না, তাকিয়ে আছে উর্বির দিকে। উর্বি পার্স ব্যাগ তুলে নিয়ে বলে, দুপুরে ফিরবে তোমার পাপা। আপনি কোথায় যাচ্ছেন? হসপিটালে। সায়মী এসে ঘরের বাইরে দাঁড়ায়। উর্বি বেরিয়ে যায়। নাবিল সায়মী দুজন দুজনের মুখের দিকে তাকিয়ে থাকে। ম্যানেজমেন্ট রুমে মিটিং বসেছে। হসপিটালের ম্যানেজমেন্ট বিভাগের সব স্টাফ এবং ডক্টররাও রয়েছেন আরো 5 জন সার্জন, যাদের সাথে রাওনাফ এই হসপিটালের মালিকানা শেয়ার করে। ডক্টর মাহমুদুল্লাহ রূপার দিকে তাকিয়ে বলে, তো তুমি সেই অভিযোগকারিনী? রূপা মাথা নিচু করে বসে আছে। রাওনাফ এক দৃষ্টে তার দিকে তাকিয়ে আছে। রূপার সাহস নেই বড় স্যারের দিকে তাকানোর। সে মাথা নেড়ে অস্ফুট স্বরে ডক্টর মাহমুদুল্লাহকে বলে, জি। মাহমুদুল্লাহ রাওনাফের দিকে তাকায়। বয়সে সে রাওনাফের জুনিয়র, তাই স্যার বলে সম্বোধন করে। স্যার, সবই শুনলাম, আপনার কি কিছু বলার আছে? আমি নির্দোষ, এসব মিথ্যা। দৃঢ়ভাবে বলে রাওনাফ। কি প্রমাণ আছে? আমি যে দোষী তার তো কোনো প্রমাণ নেই, শুধুমাত্র মৌখিক অভিযোগ। ঠান্ডা গলায় বলে রাওনাফ। পয়েন্ট, সেই জন্য তো আমরা তদন্ত করতে এসেছি। এরপর সে রূপার দিকে তাকিয়ে বলে, বলো, সেদিন রাতে কি হয়েছিল? বড় স্যার তোমাকে কি বলেছিলেন? রূপা কিছুক্ষণ চুপ থাকে। তার হাত পা কাঁপছে। কি করতে যাচ্ছে সে এটা? কেন জড়িয়ে গেল এসবে? নিজেকে ধাতস্থ করে বলতে থাকে,
সেদিন রাতে আমি বড় স্যারের। রূপার কথার মধ্যেই একজন ওয়ার্ড বয় ঢুকে রানফকে বলে। স্যার, ম্যাডাম এসেছে। রানফ হতবাক হয়ে লামিয়ার দিকে তাকায়। লামিয়া দরজার দিকে চায়। উর্বি ম্যানেজমেন্ট রুমে ঢোকে। রানফ তার দিকে তাকিয়ে আছে। উর্বি তার দিকে না তাকিয়ে কোনায় একটি চেয়ারে বসে। রানফ ঘামছে। উর্বি কেন আসতে গেল? সহ্য করতে পারবে এই হিউমিলিয়েশন? উর্বিকে দেখে রূপা থেমে যায়। অস্বস্তিতে তার মন আর মস্তিষ্ক ছেয়ে যায়। উর্বি তার দিকে শীতল চোখে তাকিয়ে আছে। ডক্টর মাহমুদুল্লাহ রূপাকে বলে, থামলে কেন বলো? রূপা হালকা কেশে বলে, আমি তো আমার বক্তব্য লিখেই দিয়েছি, আমাকে বারবার কেন এসব জিজ্ঞেস করা হচ্ছে? কেন বলতে অসুবিধাটা কোথায়? আমাদের তো জানতে হবে তোমার লিখিত স্টেটমেন্ট আর মুখের কথা এক কিনা, তুমি মিথ্যা বলছো কিনা। আমি মিথ্যা বলছি না। আচ্ছা বলছি, সেদিন রাতে স্যার আমাকে তার রুমে ডাকে। পরে আমাকে জানায় আমার চাকরি থাকবে না, কারণ তার আগের দিনে আমার হাতে একটা দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল। তো আমি স্যারের পায়ে পড়ি। তখন স্যার আমার সাথে খারাপ আচরণ শুরু করে। এক পর্যায়ে সে জানায় আমার চাকরি পেতে হলে তার সাথে। উর্বি দু চোখ বন্ধ করে নেয়। কয়েক মুহূর্ত চুপ থেকে সে রূপাকে উদ্দেশ্য করে বলে, ব্যাস এটুকুই? রুমের সবাই উর্বির দিকে তাকায়। রানফ আর লামিয়া মুখ চাওয়াচাবি করছে। উর্বি আবারও বলে, তারপর কিছু হয়নি? আপনি কে? আমি কে সেটা জানা জরুরি না। জরুরি হচ্ছে এখন এই মেয়ের কথাগুলো শোনা, বিস্তারিত শোনা। তো বলো মেয়ে, তারপর আর কিছু হয়নি? রূপার দিকে তাকিয়ে ধমকে উঠে উর্বি। রূপা থতমত খেয়ে বলে, না, এইটুকুই। কিন্তু আমার তো তা মনে হয় না। তুমি সেদিন তোমার স্যারের সাথে রাত কাটাতে রাজি হয়েছিলে, অনি বলো? রানফ হতবাক হয়ে উর্বির দিকে তাকায়। উর্বি কি সব বলছে? ডক্টররা হাঁ হয়ে উর্বির দিকে তাকিয়ে থাকে। পাশের একজন ডক্টর মাহমুদুল্লাহর কানে ফিসফিসিয়ে বলে, উনি হচ্ছেন বড় স্যারের স্ত্রী। মাহমুদুল্লাহ অবাক হয়। উর্বি রূপাকে বলে, বলো আমি যা বলছি তা ঠিক কিনা? তোমার বড় স্যার তোমাকে বাজে প্রস্তাব দিয়েছে এবং তুমি রাজি হয়েছো, রাত কাটিয়েছো তার সাথে। রূপা ক্ষেপে যায়। মিথ্যা কথা, এইসব কিছুই হয়নি। হয়েছে, অবশ্যই হয়েছে। তুমি তোমার স্যারের ডাকে সাড়া দিয়েছো। আমি নিশ্চিত যা হয়েছে সব তোমার সম্মতিতেই হয়েছে। রূপা চোখের কোণায় পানি। না, মিথ্যা বলছেন আপনি। এসব বানোয়াট, আমি এসব কিচ্ছু করিনি। আরেকজন ডক্টর, যার নাম মেহেদি হাসান, সে জিজ্ঞেস করে উর্বিকে, আপনি কিভাবে এত জোর দিয়ে বলছেন? আপনার কাছে কি প্রমাণ আছে? প্রমাণ আছে দেখেই তো বলছি। উর্বি তার পার্স থেকে একটা কাগজ বের করে মেহেদি হাসানের দিকে এগিয়ে দেয়। এই যে নিন, এটাই মেয়ের অ্যাপয়েন্টমেন্ট লেটার। ও সেদিন ওর স্যারকে খুশি করেছিল বিধায় সেই দিন রাতেই ওর স্যার ওকে অন্যত্র চাকরির ব্যবস্থা করে দিয়েছে, তাও আবার বেশি বেতনে। আর এটা ভুয়া কাগজ নয়, চাইলে পরীক্ষা করে দেখতে পারেন। রূপা পুলিশের হাতের কাগজটির দিকে তাকায়। সে জোরে চেঁচিয়ে ওঠে, মিথ্যা কথা, আমি এমন কিছুই করিনি। স্যারের সাথে আমার কিছুই হয়নি। হয়েছে তো অবশ্যই। তোমার স্যারকে তো আমি পরে বুঝে নিব। আমি আগে তোমায় দেখে নিতে চাই। তোমার স্যার আবার তুমি, তোমাদের দুজনের নামেই আমি প্রতারণা কেস করবো। ম্যাম, বিশ্বাস করুন, আমি এমন কিছুই করিনি। আমি এই ধরনের মেয়ে নই। করেছো। তোমার স্যার তোমাকে প্রস্তাব দিয়েছে, এটা অর্ধেক সত্যি। তুমিও নষ্টা মেয়েদের মতো রাজি হয়েছে, এটা পুরো সত্যি। রূপা চেঁচিয়ে ওঠে, না, রাজি হইনি, আমি কিচ্ছু করিনি। তাহলে এই কাগজটা কিসের? তোমার স্যার তোমার প্রতি খুশি না হলে এত উপকার কেন করতে যাবে? তোমার বাজারি মেয়ে কোথাকার, বড়লোক দেখলেই শুয়ে পড়তে ইচ্ছে করে। রূপা কেঁদে ফেলে, না, এমনটা কিছুই হয়নি। আমি খারাপ মেয়ে না। স্যারের সাথে আমার কিছুই হয়নি। আমি রাত কাটাইনি স্যারের সাথে। বিশ্বাস করি না। উঠছি আমি। ডক্টর রাওনাফ করিম খান এবং তুমি দুজনেই পানিশমেন্টের জন্য রেডি হও। তোমাকে আমি একটুও ছাড় দিব না, বিশ্বাস করো। রাওনাফ বাকরুদ্ধ হয়ে উর্বির দিকে তাকিয়ে আছে। তার মাথা কাজ করছে না। লামিয়া রাওনাফের পাশ থেকে ফিসফিসিয়ে বলে, রিল্যাক্স রাওনাফ, দেখতে দাও আমাকে। উর্বি রূপাকে বলতে থাকে, বাজারি মেয়ে, আত্মসম্মান নেই, প্রস্তাব দিলেই শুয়ে পড়তে হবে, তাই না? বল, কার কার সাথে শুয়ে এসেছিস সেই পর্যন্ত? এই হসপিটালের সব ডক্টরদের সাথে শুয়েছিস, তাই না? রূপা কান চেপে ধরে চেঁচিয়ে বলে, ম্যাম, স্যারের সাথে আমার কিছুই হয়নি। কেন হয়নি? আরো চেঁচিয়ে বলে উর্বি, কারণ স্যার আমাকে কোনো বাজে প্রস্তাব দেয়নি।
রুমের সবাই একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছে। রূপা কেঁদেই যাচ্ছে। রানা পূর্বির দিকে তাকিয়ে আছে। উর্বির মুখ হাসি হাসি। সবার ঘোর কেটে গেলে উর্বি রূপার উদ্দেশ্যে বলে, অন্যের চরিত্রে দাগ লাগানো খুব সহজ, কিন্তু সেটা যদি ঘুরে নিজের দিকেই আসে তখন খুব কষ্ট হয়, তাই না? মাহমুদুল্লাহর মুখ থেকে ও মাই গুডনেস বাক্যটি বের হয়। উর্বি রূপার দিকে তাকিয়ে বলে, আমি তোমার খুব করুণ দশা করে ছাড়বো রূপা। সবাই উর্বিকে দেখতে থাকে। উর্বির চোখ মুখে আগুন জ্বলছে। কয়েকজন নার্স তখন সাহস করে বলে ওঠে, আমরা বছরের পর বছর স্যারকে দেখেছি। রাত 2টো হোক 3টে হোক, নির্দ্বিধায় স্যারের কেবিনে গিয়েছি একা একা। আমরা তো স্যারকে এমন ভাবতেই পারি না। ডক্টর মেহেদি হাসান রূপাকে বলে, তুমি তাহলে স্যারের নামে মিথ্যা অভিযোগ? উর্বি তাকে থামিয়ে রূপাকে বলে, তোমার স্যার আমাকে বলেছে তার আর তোমার মধ্যে কি কথোপকথন হয়েছে। আমি তোমার সম্পর্কে খোঁজ খবর নিয়ে দেখেছি। তোমার বাবা তো আরেকটা বিয়ে করে তোমাদের আর দেখেন না। ভাই বোনকে নিয়ে তোমার সংগ্রাম করে বাঁচতে হয়। সেদিন তুমি তোমার স্যারের কেবিন থেকে চলে যাওয়ার পর তোমার স্যার কি করেছে জানো? তোমাকে তার রাজশাহীর হসপিটালে নিয়োগ দিয়েছে। তোমার প্রতি তার মায়া হয়েছে, আর তুমি কি করলে? অকৃতজ্ঞ মেয়ে কোথাকার। তুমি তো চাইতে তোমার মা আর ভাই বোনকে নিয়ে না খেয়ে যেন মরতে না হয়, কিন্তু আমি তোমাকে তোমার পরিবার সহ রাস্তায় নিয়ে ফেলবো। উর্বি রাগে ফেটে পড়ে। কেউ কিছুই বলছে না। রামনাথ শুধু উর্বিকে দেখছে। রূপা কাঁদতে থাকে। তার শ্বাসকষ্ট হচ্ছে। সে হাঁপাতে হাঁপাতে বলে, সরি ম্যাম। উর্বি খানিকটা দম নিয়ে বলে, তোমার মতো একটা ছাপোষা নার্সের এত সাহস হবার কথা না। নিশ্চয়ই কেউ ইন্ধন দিয়েছে তোমাকে, রাইট? যদি তোমায় এই ব্যাপারে কেউ উস্কে থাকে তুমি নামটা বলো। যদি তোমার বিন্দু মাত্র লজ্জা হয়ে থাকে তুমি নামটা বলে দাও। রূপা কাঁদছে। দীর্ঘক্ষণ কেঁদে সে চোখের পানি মুছিয়ে ডক্টর কিশোরের দিকে তাকায়। রুমের সবাই তা খেয়াল করে। রওনা হতবাক হয়ে কিশোরের দিকে তাকিয়ে থাকে। কিশোর মাথা নিচু করে বসে আছে। আমাদের মনে হয় আমাদের কিছু করার নেই এখানে। তারপর রানাফের দিকে তাকিয়ে বলে, তবে স্যার আপনি চাইলে আমরা অ্যাকশন নিতে পারি এখনই। রানাফ স্বাভাবিকভাবেই বলে, তার আর দরকার নাই, আপনারা আসুন, ধন্যবাদ। ম্যানেজমেন্ট কমিটির সবাই চলে যায়। একে একে রুম থেকে সবাই বের হয়। রুমে থাকে শুধু রাওনা, পূর্বী, লামিয়া, রূপা এবং ডক্টর কিশোর। রাওনাফ কাতর কণ্ঠে ডক্টর কিশোরকে বলে, কেন কিশোর, আমার কি ভুল ছিল? কখনো তোমার সাথে কোনো অন্যায় করেছে? কিশোর মাথা নিচু করে রাখে। রূপা অনবরত কেঁদে যাচ্ছে। লামিয়া ধমকে বলে, তুমি এখান থেকে এই মুহূর্তে বের হয়ে যাও, নয়তো পুলিশ ডাকবো। রূপা কাঁদতে কাঁদতে বেরিয়ে যায়। যাওয়ার সময় উর্বির চোখে চোখ পড়ে রূপার। উর্বি চোখ ফিরিয়ে নেয়। কিশোর নীরবতা ভেঙে রাওনাফকে বলে, আমি আর তুমি দুজন একই অবস্থানে, দুজনের ভালো ডাক্তার, তবুও সবাই তোমাকে নিয়ে মাতামাতি করে। তোমার সুনাম বেশি, কারণ তুমি হসপিটালের একজন মালিক। এছাড়া তোমার কোনো বিশেষত্ব নাই রত্নাপ। শুধুমাত্র এই কারণে, আউট অফ জেলাসি, এই কারণে তুমি এমন ঘৃণ্য একটা চাল চেলেছ? আমাদের বন্ধুত্বের কোনো দাম নেই। তোমার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে কিশোর, তুমি চিন্তা করো না, তোমার কর্মের উপযুক্ত ফল তুমি পাবে। কিশোর চুপ করে থাকে। রাওনাফ চুপচাপ উঠে চলে যায়। উর্বিয়ে উঠে রাওনাফের পিছু পিছু যায়। লামিয়া বসে আছে। সে কিশোরকে উদ্দেশ্য করে বলে, ছি কিশোর, ছি। রাওনাফ কেবিনে সে গায়ের ব্লেজার খুলে চেয়ারের ওপর সজোরে ছুঁড়ে মারে। হাত মুঠো করে টেবিলে সজোরে ঘুষি দেয়। উর্বি এসে রাওনাফের হাত ধরে। কি করছেন? ব্যথা পাবেন তো। রাওনাফ উর্বিকে বলে, মানুষ এত অদ্ভুত কেন উর্বি বলো তো? আমি তো বিশ্বাস করতে চাই না, আমি ভুলতে চাই। আমি কিশোরকে আমার শুভাকাঙ্ক্ষী ভাবতে চাই। আপনার কিচ্ছু ভাবতে হবে না। আপনি আমার সাথে বাড়ি চলুন। সকাল থেকে ওই স্যান্ডউইচ ছাড়া কিচ্ছু খাননি, আমিও খেতে পারিনি। লামিয়া দরজার বাইরে দাঁড়িয়ে কাশি দেয়। রাওনাফ আর উর্বি সেদিকে তাকায়। লামিয়ার সাথে আরো ডাক্তার এবং নার্স এসেছে। সবাই রাওনাফের সাথে কথা বলতে চায়। তোমার বউয়ের প্রশংসায় তো থাকাই যাচ্ছে না রওনাফ। রাওনাফ ম্লান হাসে। প্লিজ ব্রিলিয়ান্ট। রাওনাফ সবাইকে বলে, তোমাদের প্রতি আমি কৃতজ্ঞ। তোমাদের সাপোর্ট আমাকে অনেকটা শক্ত রেখেছে। কিশোর কেবিন থেকে বেরিয়ে গিয়েছে। আমি এখন বিশ্বাস করতে পারছি না রওনাফ। রাওনাফ চুপ করে থাকে। লামিয়া বলতে থাকে, এর আগেও এই হসপিটালে যত সিন্ডিকেট করেছে তখনই তোমার উচিত ছিল স্টেপ নেওয়া। বাদ দাও লামিয়া, আমি আর ভাবতে চাচ্ছি না এসব কথা। ওর ব্যাপারে কি ব্যবস্থা নেবে তুমি? কেস করো। পরে দেখা যাবে, পুরো ব্যাপারটা আমি আগে হজম করে নেই। রাওনাফের সাথে তার সব কলিগরা কথা বলে চলে যায়।
সবাই চলে যেতে রাউনাফ উর্বির দিকে তাকায়। এভাবে এখানে আসতে গেলে কেন? উর্বি রাউনাফের ডান হাত টেনে দুহাতে আগলে ধরে চুমু খায়, নরম গলায় বলে, যে মানুষটা আমার কলঙ্কগুলোকে আগলে নিয়েছে তার চরিত্রে কোনো মিথ্যা কলঙ্ক লাগুক আমি মানতেই পারতাম না। শর্মী পাপা, কতটা ছটফট করছিলাম জানেন? এমতো অবস্থায় আমি বাড়িতে বসে থাকতাম, আপনার মনে হয় তা? রাউনাফ তাকিয়ে আছে উর্বির দিকে। উর্বির ডান গালে হাত রেখে নিচু স্বরে বলতে থাকে, শরীর ঠিক আছে তোমার? উর্বি মাথা নাড়ায়, অস্ফুট স্বরে বলে, এখন ঠিক আছি। উর্বিকে টেনে রাউনাফ আগলে নেয়। উর্বি তার দিকে তাকিয়ে আছে। রাউনাফ উর্বির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে আদুরে গলায় বলে, কে বলেছে এই উর্বি বোকা? এই উর্বি মোটেও বোকা নয়। নাবিল এসে দরজার বাইরে দাঁড়ায়। সে প্রচন্ড দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। তারপর খানিকটা সময় নিয়ে নিচু স্বরে বলে, আসবো আন্টি? উর্বি অবাক হয়ে ঘুরে তাকায়। দরজার বাইরে নাবিলকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, এসো। নাবিল ভেতরে ঢোকে। নাবিলের পিছু পিছু ঢোকে সায়মী। উর্বি দুজনের মুখের দিকে তাকিয়ে আছে। নাবিল ধীর পায়ে এগিয়ে আসে। উর্বির মুখোমুখি দাঁড়িয়ে বিনয়ী সুরে বলে ওঠে, থ্যাঙ্কস আন্টি। উর্বি কিছু বুঝতে পারছে না। সে বোকার মতো সায়মীর দিকে তাকায়। সায়মী এসে উর্বিকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। উর্বি উৎকণ্ঠা নিয়ে বলে, এই মেয়ে, কি হয়েছে, কাঁদছো কেন? সায়মী মুখ তুলে উর্বির দিকে তাকায়, ফোপাতে ফোপাতে বলে, লামু আন্টিকে ফোন দিয়েছিলাম আমি আর নাবিল। বলেছে লামু আন্টি তোমার জন্য নাকি পাপার প্রবলেম সলভ হয়ে গিয়েছে, কিন্তু আন্টি বলেনি তুমি কি করেছো। অস্বস্তিতে উর্বির মুখ ছেয়ে যায়। বাচ্চাগুলো কিভাবে টের পেল এসব? উর্বি কিছু বলে ওঠার আগেই নাবিল বলে, অনেক থ্যাঙ্কস আন্টি। উর্বি নাবিলের দিকে তাকায়, অস্ফুট স্বরে বলে, তোমরা? নাবিল মাথা নিচু করে ফেলে, তারপর বলে, সকালে পাপার আপনার কথাগুলো আমি আর সাইমি শুনে ফেলেছিলাম। উর্বি চমকে ওঠে, চাপা স্বরে চেঁচিয়ে বলে, শর্মী? ও কিছু জানে না আর জানবেও না। উর্বি ঘামছে। কি বিশ্রী একটা ব্যাপার ঘটে গেল। মানুষটা যদি জানতে পারে এসব তাহলে খুব দুঃখ পাবে। নাবিল বলে ওঠে, আপনাকে থ্যাঙ্কস জানাতে এসেছে আন্টি। আপনি প্লিজ পাপাকে জানাবেন আমরা জেনে গিয়েছি, প্লিজ আন্টি। সায়মী এগিয়ে এসে উর্বির হাত ধরে বলে, প্লিজ আন্টি প্রমিস করো। উর্বি কিছুক্ষণ বাচ্চা দুটোর মুখের দিকে তাকিয়ে হেসে ফেলে, তারপর বলে ওঠে, আরো একটা সিক্রেট? তোমাদের 3 ভাই বোনের এত এত সিক্রেট পেটে জমা রাখতে রাখতে তোমার পেটটাই ফুলে গিয়েছে। আমি তো একদিন পেট ফেটেই মরে যাব। নাবিল হেসে ফেলে। সায়মী ও চোখের পানি মুছে উর্বির দিকে তাকিয়ে হেসে ফেলে। 3 জনেই হাসতে থাকে। এমন সময় রাউনাফ ঘরে ঢোকে। নাবিলকে উর্বি সায়মীর সাথে হাসতে দেখে রাউনাফ রীতিমতো অবাক। পাপাকে দেখে নাবিল সায়মী চুপ হয়ে যায়। তারপর গুড নাইট পাপা বলে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে যায়। রাউনাফ সেদিকে কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থেকে উর্বির দিকে তাকায়। তারপর ঘরের দরজা বন্ধ করতে করতে বলে, কি নিয়ে হাসছিল ওদের সাথে? কিছু না, শর্মীকে নিয়ে হাসাহাসি করছিল দুজন। আপনি কোথায় ছিলেন? শর্মির রুমে ওর পড়া ধরতে গিয়েছিলাম। গিয়ে দেখি সে তুলতুলের সাথে আলাপচারিতায় ব্যস্ত। রীতিমতো ধমকাচ্ছে পাখিটাকে। ওকে শর্মি না রেখে এখনো উর্বি কেন টাকাচ্ছে সেজন্য রাগ দেখাচ্ছে। উর্বি হাসে। রাউনাফ বলে, হাতে পায়ে বড় হচ্ছে ঠিকই, কিন্তু একেবারে সেই ছোট্ট অবধ শর্মি রয়ে গেছে। দেখবেন আমাদের শর্মী অনেক ভালো মনের একটা মানুষ হবে, একেবারেই আলাদা হবে ও। রাউনাফ তাকায় উর্বির দিকে। উর্বির মুখে আমাদের শর্মী শব্দটা শুনে অদ্ভুত ভালো লাগায় মনে ভরে যায় তার। এত মায়া মায়া আমাদের শর্মী বলার ধরনটা। সত্যি একমাত্র মেয়ে মানুষই পারে এভাবে মায়ায় জড়াতে। উর্বি ঘরের জানালা বন্ধ করে দিতে দিতে বলে, কিশোরের কি ব্যবস্থা করবেন? স্টেপ নিচ্ছেন না কেন এখনো? হসপিটাল থেকে বের করা হয়েছে, আইনি পদক্ষেপ নেয়নি কোনো। ব্যাস এটুকুই? রাউনাফ নিচু স্বরে বলে, ওর ওয়াইফ অনা, আমরা একই ফ্রেন্ড সার্কেলের। সন্ধ্যায় আসলো, আমার পায়ে ধরা বাকি রেখেছে অনা মেয়েটা। আমি পারিনি কঠোর হতে। উর্বি? উর্বি হাসে। আয়নার সামনে দাঁড়িয়ে খোপা বাঁধতে বাঁধতে বলে, জানতাম আমি। এরপর থেকে একটু কঠোর হবেন ডক্টর। আজ তো শুনে এলাম হসপিটালে আপনার নরম স্বভাবের ফায়দা উঠায় অনেকেই। এই স্বভাবের জন্য আপনার কোনো বিপদে পড়েন আপনি। রাউনাফ মিলান হাসে, মজার ছলে বলে, তুমি আছো যে, করবো না। উর্বি আয়নায় রাউনাফের প্রতিবিম্বের দিকে তাকায়। রাউনাফ এগিয়ে যায়, পেছন থেকে উর্বিকে আগলে ধরে আয়নায় উর্বির প্রতিবিম্বের দিকে তাকায়।
উর্বি শিহরিত হয়। প্রজাপতিরা ডানা ঝাপটায়। রওনক সন্তর্পণে উর্বির নরম গালের সাথে নিজের রুক্ষ পুরুষালী গাল চেপে ধরে মৃদু স্বরে বলে ওঠে, হাঁসের ছানা। উর্বি প্রজাপতিগুলো উড়তে শুরু করে। উর্বি মুখ ফুটে বলে না, কিন্তু রাউনাফের এই ডাকটা উর্বিকে ভাসিয়ে নিয়ে যায় স্নিগ্ধ অনুভূতির সাগরে। রাউনাফ মাথা তুলে উর্বির দিকে তাকিয়ে বলে, আজ খুব ঘাবড়ে গিয়েছিলাম। উর্বি নরম গলায় বলে, কিন্তু আমি ঘাবড়ে যাইনি। ভেবেছি হসপিটালে গিয়ে মেয়েটাকে চড় থাপ্পড় মেরে সত্যিটা বের করব। কিন্তু হঠাৎ চোখে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পড়তেই মাথায় একটা প্ল্যান চলে আসে আমার। আমি একটু ঘাবড়াইনি জানেন। রাউনাফ এক হাত দিয়ে উর্বির ডান গাল আলতো করে ছুঁয়ে বলে, আমি ভেবেছি স্ট্রেস নিতে না পেরে আবার তুমি জ্ঞান হারো। কথাটি বলে রাউনাফ হাসে। উর্বিও হেসে ফেলে। হারালেও অসুবিধে নেই, ডক্টর আছে যে। রাউনাফ উর্বির চোখের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, একজন পেশেন্ট এনে দিয়েছে রওশানারা। শুধু পেশেন্ট? উর্বি নরম গলায় জানতে চায়। রাউনাফ মাথা নাড়ায়। উর্বির কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে, একজন মৃদুলা উর্বি, মায়া মায়া, বড্ড আদুরে, হাঁসের ছানা। উর্বি চোখ বন্ধ করে ফেলে। রাউনাফ উর্বির কোমর জড়িয়ে গালে চুমু খায় দীর্ঘ সময় ধরে। উর্বি চোখ খোলে না। দুজনের নিঃশ্বাস প্রশ্বাস গভীর হয়। খানিক বাদে রাউনাফ বলে ওঠে, মৃদুলা উর্বি, যাকে আমি পেয়েছি ভুল করে, যে আমার কাছে আছে, এই উর্বি আর কারো কাছে নেই, কেউ পায়নি। উর্বি স্বামীকে আঁকড়ে ধরে তার বুকে মাথা ঠেকিয়ে আবেগপ্রবণ হয়ে বলে, আর আমি ভাগ্যবতী, আরেকটা বার জীবনটা রঙিন হলো যার, তার নয়, একজন শুদ্ধ পুরুষের স্পর্শে। যার স্পর্শে আমি শুদ্ধ হই, তখন আমার মনে হয় না কোনো কলঙ্ক আদৌ ছিল এই শরীরে জানেন। মনে হয় জীবনটা এমনই ছিল, এমনটাই। একটা পরিবার, মায়ের মতো একজন শাশুড়ি, নাবিল, শর্মি, শাইমির মতো তিনটা চমৎকার ফুল যাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, কিন্তু ওরা আমার জীবনের বিরাট ভূমিকা রাখছে, যা অনস্বীকার্য। ওরা ভীষণ মায়া মায়া। আর আপনার মতো জীবন সঙ্গী, এত যত্ন, একটু সময়, একটু আদর, জীবনটা খুব উপভোগ করছি আমি শর্মি পাপা। সময়টা এখানেই থেমে যাক না সবটা। গোটা একটা জীবন উপভোগ করা বাকি আমার। সময় থেমে যাবে বলছো? কি সর্বনাশ! আমার পেশেন্টগুলোর কি হবে তাহলে? উর্বি হেসে ফেলে। তারপর বলে, আমি আছি তো, আপনার পেশেন্ট। হ্যাঁ, যে কখনো কোনো ভিজিট দেয় না আমাকে। মজার ছলে বলে রাউনাফ। উর্বি রাউনাফের দিকে তাকিয়ে বলে, কি ভিজিট দেবো আপনাকে? আপনিই তো আমাকে শুধু দিয়েছেন, আমি আর কি দেব? কি দিয়েছি আমি? স্বীকৃতি, পবিত্রতা, তিনটা ফুল যাদের সুগন্ধে আমার জীবন পরিপূর্ণতা পাচ্ছে। জানেন, আমার না মাঝে মাঝে মনে হয় ওরা আমারই। তেমন অধিকার বোধ দেখিয়েও ফেলি। আমি কি খুব বাড়াবাড়ি করে ফেলছি? স্বার্থপরতা করছি আমি? অন্যায় করছি নাবিলের মাম্মার সাথে? তার স্বামীর ভাগ নিয়েছি, এখন তার বাচ্চাগুলোর ভাগও পেতে যাচ্ছি। বেশি করে ফেলছি আমি খুব লোভী, তাই না? রাউনাফ কিছু বলে না, উর্বিকে জড়িয়ে ধরে। উর্বি আর কথা বাড়ায় না। কিছু সময় পরে রাউনাফ বলে ওঠে, তুমি লোভী নাও, তুমি মায়াবী, মায়ায় বেঁধে ফেলেছ সবাইকে। উর্বি স্বস্তির নিঃশ্বাস ফেলে। অনুভূতি দেওয়া নেওয়া চূড়ান্ত সময় উর্বির খুব ইচ্ছে করলো রাউনাফকে বলতে সে মা হতে চায়। সে চায় রাউনাফ উর্বির ভালোবাসার চিহ্ন পৃথিবীতে আসুক, উর্বির পরিপূর্ণ জীবনটা আরো পরিপূর্ণতা পাক। কিন্তু উর্বি পারল না বলতে। কিছু একটা তাকে আটকে দিল। দ্বিধা হলো তার। সব দ্বিধা কাটিয়ে ওঠা যায় না। উর্বি ভাবলো উর্বি হ্যাংলার মতো চাইবে না, না চাইতেও সব পাচ্ছে উর্বি। উর্বি চাই এই কথাটা রাউনাফ আগে বলুক। এমন যদি হয় রাউনাফ নিজেই চাই উর্বির থেকে একটা বাচ্চা, সেদিন উর্বি ভীষণ খুশি হবে। উর্বি অপেক্ষা করতে চায়। উর্বি চায় সব অপ্রত্যাশিত সুখের মতো ওই সুখটাও তার জীবনে আসুক। ভাবতে ভাবতে উর্বি টের পায় রাউনাফ তার দিকে চিন্তিত ভঙ্গিতে তাকিয়ে আছে। উর্বি কিছু বলে ওঠার আগে রাউনাফ অস্থির নিঃশ্বাস ফেলে নিচু স্বরে বলে, সরি ইফ আই এম্বারেসড ইউ। উর্বি বিছানার চাদর খামচে ধরে চোখ বন্ধ করে ফেলে। উত্তপ্ত নিঃশ্বাস ফেলে আটকে আটকে বলে ওঠে, মোটেও না। এই ছোঁয়া আমায় শুদ্ধ করে, স্বস্তি দেয়, অস্বস্তি কিংবা গ্লানি নয়। আপনি আমায় আদর করুন, শুদ্ধ করুন আমায় শর্মি পাপা। চমৎকার প্রতিটা মুহূর্ত, চমৎকার প্রতিটা দিন, চমৎকার প্রতিটা সূর্যোদয়, চমৎকার প্রতিটা সূর্যাস্ত। উর্বির জীবনে যা ঘটছে সবকিছুই চমৎকার। এখানে কোনো গ্লানি নেই,
আছে শুধু স্বস্তি, শান্তি, মায়া আর আদর। প্রতিটা দিন উর্বি পরিপূর্ণ হয়, প্রতিটা দিন কাটে ভালোবাসায়, প্রাপ্তিতে। সকালবেলা রাওনাফের স্নেহমাখা পরশে ঘুম ভাঙে। ঘুমিয়ে পড়ে তারই আশ্রয়ে সে আলিঙ্গনে আবদ্ধ হয়ে। ডিপ্রেশনে ডোববার সুযোগ নেই তার। সে ডুবে থাকে রাওনাফের উন্মুক্ত বুকের মাঝে রোজ রাতে। মাঝখানে সারাটা দিন কাটে ব্যস্ততায়। এই সংসার রাওনাফ করিম খান নামের স্বচ্ছ যত্নশীল একজন লোক এবং তার 3টা মিষ্টি ছানা, এদের নিয়ে ভীষণ ব্যস্ত থাকে উর্বি। উর্বি যেমন রাওনাফ কিংবা তার 3 ছানার কাছ থেকে মায়া পাচ্ছে, উর্বিও তার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে সেগুলো ঋণ শোধ করতে। কেটে যায় 2 মাস। এই 2 মাসে উর্বি আরো লোভী হয়ে উঠেছে। রাওনাফের 3 ছানার প্রতি দিনকে দিন আরো দুর্বল হয়ে পড়েছে। এই সুযোগটা অবশ্য ওরাই করে দিচ্ছে। নাবিল আগের মতো আর উর্বিকে এড়িয়ে চলে না, বেশ আন্তরিক। যেটুকু কথা বলে খুবই বিনয়ী হয়ে বলে। একবার তো উর্বির সাথে উর্বির বাপের বাড়িতেও ঘুরে এসেছে ওরা 3 ভাই বোন। উর্বি লোভী হচ্ছে সংসারের প্রতিও। প্রত্যেকটা জিনিস, আসবাবপত্র, দেওয়ালের ইটকে মায়ায় বেঁধে ফেলছে তার। সে চায় সবাই ওর মায়ায় পড়ুক। রাওনাফ ইদানিং বেশ ব্যস্ত হয়ে পড়েছে। রাতটুকু শুধু বাড়িতে কাটায়। সপ্তাহে 1 রাত তো রাজশাহী যায়। সেখানে সামিউল অন্তরার জমজমাট সংসার গুছিয়ে নিয়েছে সব। চট্টগ্রামে মোহনা শাফিউলও ভীষণ ব্যস্ত নিজেদের সংসার নিয়ে। উর্বি ব্যস্ত তার জীবন নিয়ে। কাটাচ্ছে দিন এভাবে আনন্দে। আজ সকালটা উর্বির জন্য খুব স্পেশাল। আজ রাওনাফ খানিকটা ফ্রি। অন্তত সকাল 10টা পর্যন্ত বাড়িতে থাকবে, একটু কথা বলা যাবে। এই সপ্তাহে রাওনাফ ভীষণ ব্যস্ত ছিল। ঠিকঠাক ভাবে বসে 2টো কথা বলাই হয়ে ওঠে না। কাল রাতে উর্বি ঘুমিয়ে পড়েছিল, তখন রাওনাফ এসেছে। সকালে রাওনাফি ফজরের ওয়াক্তে ঘুম থেকে তুলেছে উর্বিকে। ব্যাস, কথা শুধু এইটুকুই হচ্ছে। বাইরের বাগানে রাওনাফ করিম খান এবং তার ছানাদের গলার আওয়াজ শোনা যাচ্ছে। উর্বি তাদের রুমের বারান্দায় গিয়ে দৃষ্টি দেয় নিচে। এখন সকাল 7টা। রাওনাফ আর তার বাচ্চারা বাগানে হাঁটাহাঁটি করছে। ঠিক হাঁটাহাঁটি নয়, কিছুক্ষণ ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে বাগানে চা বিলাস করছে। উর্বি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের দেখছে। এদের বাবা ছানাদের বন্ডিংটা উর্বি খুব উপভোগ করে। যখন তারা একসাথে থাকে উর্বি খুব কম সময়েই ঢুকে পড়ে এদের মাঝে। সবাই কোনো একটা বিষয় নিয়ে খুব হাসাহাসি করছে। উর্বি চেঁচিয়ে মজা করে বলে ওঠে, ক্যান আই জয়েন? সবাই দোতলার বারান্দার দিকে তাকায়। শর্মি সায়মি চেঁচিয়ে ওঠে, ইয়েস ইউ ক্যান কাম। উর্বি হাসে, হাত নেড়ে বলে, না, আমি কিচেনে যাচ্ছি, তোমরা এসো, খাবে। চুলে খোপা বেঁধে নিয়ে নিচতলায় নামতে থাকে উর্বি। হঠাৎ সে টের পায় তার মাথাটা সেই আগের মতো চক্কর দিয়ে উঠছে। এটাই প্রথম না, 5-6 দিন ধরে বেশ খেয়াল করছে উর্বি। আগে যেমনটা হতো ঠিক সেরকম। হঠাৎ হঠাৎ মাথা ঘোরা। রওশনারা খাবার টেবিলে বসে চা খাচ্ছে। উর্বি শাশুড়ির দিকে তাকিয়ে ম্লান হেসে রান্নাঘরের দিকে এগিয়ে যায়। ব্রেকফাস্ট তৈরি করে টেবিলে সাজাতে না সাজাতে রাওনাফেরা চলে আসে। সবাইকে পরিবেশন করে দিয়ে উর্বি আবারও কিচেনে যায় একটু পায়েস বেড়ে আনতে। আজ সে খুব শখ করে রেঁধেছিল পায়েস। বাটিতে তুলে তাড়াহুড়ো করে ডাইনিং টেবিলের কাছে আসছিল উর্বি। হঠাৎ ঝনঝন শব্দ হতেই রাওনাফ মাথা তুলে তাকায়। পায়েসের বাটি ফ্লোরে টুকরো টুকরো হয়ে পড়ে আছে। পাশে অচেতন অবস্থায় পড়ে আছে উর্বি। রাওনাফ উর্বি বলে চেঁচিয়ে ওঠে, ছুটে যায় তার কাছে। শর্মি, সায়মি, নাবিলও ছুটে যায়। উর্বির জ্ঞান ফেরে খানিক বাদে টের পায় কেউ তার গাল স্পর্শ করে রেখেছে। পিটপিট করে চোখ মেলে তাকায় সে। পুরো শরীর থেকে ঘাম বের হচ্ছে। রাওনাফ তার দিকে চিন্তিত ভঙ্গিতে তাকিয়ে আছে। ব্লাড প্রেশার চেক করে বলে, খুবই খারাপ। খাওয়া দাওয়া করছো না আজ ঠিকভাবে? ঘরের মধ্যে রওশনারা, শর্মি, সায়মি, নাবিল, আমিরুন সবাই দাঁড়িয়ে আছে। সবার চেহারায় উদ্বিগ্নতার ছাপ স্পষ্ট। উর্বি খানিকটা অস্বস্তি বোধ করে। রাওনাফের দিকে তাকিয়ে বলে, ঠিক আছি আমি এখন, হঠাৎ মাথাটা ঘুরে গিয়েছিল। চিন্তা করবেন না, আপনি হসপিটালে যান। তারপর শর্মি, সায়মি আর নাবিলের দিকে তাকিয়ে বলে, তোমাদের তো ক্লাসের টাইম হয়ে এসেছে, যাও। সবাই চলে যায়। রওশনারা বসে আছে। মা, আপনিও যান, নাস্তা করে নিন, যান। রওশনারা চলে যায়। গিয়ে আমিরুনকে দিয়ে 1 গ্লাস কমলার জুস পাঠিয়ে দেয়। আমিরুন রাওনাফের হাতে গ্লাসটা দিয়ে চলে যায়। রাওনাফ উর্বির মুখের দিকে তাকিয়ে আছে। গ্লাসটা উর্বির দিকে এগিয়ে দিয়ে বলে, খেয়ে নাও। উর্বি গ্লাসটার দিকে তাকায়। তার রীতিমতো বমি পাচ্ছে। এমন অনুভূতি তার আরো একবার হয়েছিল বহু আগে। এ মাসের পিরিয়ড এখনো হয়নি। অবশ্য এটা উর্বির কাছে স্বাভাবিক ব্যাপার।
তার পিরিয়ড অনিয়মিত। অ্যাবর্শনের পর থেকে এমন হয়ে এসেছে। এজন্য অনেক গাইনি ডাক্তার দেখিয়েছে, কোনো লাভ হয়নি। রাউনাফকে বলে দেখবে, কিন্তু তারা তো এখনো কোনো প্ল্যান করেনি বেবির। রাউনাফই কখনো বেবির প্রসঙ্গ তোলেইনি। আকাশ পাতাল ভাবতে ভাবতেই রাউনাফ উর্বির দু কাঁধ ধরে বলে ওঠে, উর্বি, উর্বি তাকায়। রাউনাফ বলে, আগামীকাল থেকে রোজা, এই শরীরে পারবে? উর্বি অবাক হয়ে বলে, কেন পারবো না? আপনার কি আমাকে বাচ্চা মনে হয়? রাউনাফ হাসে, বলে, মাঝে মাঝে মনে হয়। আচ্ছা আমি উঠছি, আজও ফিরতে দেরি হবে, সেমিনার আছে আমার, তারপর হসপিটাল যাব, তবে সেহরির আগে ফিরবো, একসাথে সেহরি খাবো। উর্বিও হাসে। রাউনাফ এগিয়ে উর্বির গালে চুমু এঁকে দিয়ে বলে, টেক কেয়ার।